নমস্কার সবাইকে। বিধির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। চলছে আমাদের নতুন সিরিজ ব্যোমকেশ কাহিনী থেকে পথের কাঁটা। তবে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি কালকের পরবর্তী অংশ থেকে। কি করিতে হইবে গাড়িতে বসেই পরামর্শ করিয়া লইয়াছিলাম, সুতরাং কথা বলিবার প্রয়োজন হইল না। আমি আগে আগে চলিলাম। ব্যোমকেশ ছায়ার মতো আমার পশ্চাতে অদৃশ্য হইয়া গেল। তাহার কালো পরিচ্ছদ ও শব্দহীন জুতা আমার কাছেও যেন তাহাকে ছায়াহীন করিয়াই তুলিয়াছিল। আমার পায়ের শব্দ সঙ্গে পা মিলাইয়াই সে আমার ঠিক 6 ইঞ্চি পশ্চাতে চলিয়াছে। তবু মনে হইল যেন আমি একাকী। রাস্তার আলো অতি বিস্তৃত পথকে আলোকিত করিয়াছে বটে, কিন্তু সে আলো খুবই স্পষ্ট ও তীব্র নহে। পথের দুই পাশে প্রাসাদ থাকিলে আলো প্রতিফলিত হইয়া উজ্জ্বলতর হয়, এখানে তাহা হইতেছে না। দুই দিকে শূন্যতা যেন আলোর অর্ধেক তেজ গ্রাস করিয়া লইয়াছে। এই অবস্থায় সম্মুখ হইতে আসিয়া কাহারও সাধ্য নাই যে বুঝিতে পারি আমি একা নহি। আমার পশ্চাতে আরেকটি অন্ধকার মূর্তি নিঃশব্দে চলিয়াছে। পাশের ট্রাম লাইনে ট্রামের যাতায়াত বহু পূর্বে বন্ধ হইয়া গিয়াছে। এইদিকে রেক্সকোর্সের সাদা লাইন একটানা ভাবে চলিয়াছে। আমি রাস্তার মাঝখান দিয়া হাঁটিয়া চলিলাম। দূরে পশ্চাতে একটা ঘড়িতে ঢং ঢং করিয়া মধ্যরাত্রি ঘোষিত হইল। সঙ্গে সঙ্গে শহরের অন্য ঘড়িগুলোতেও বাজিতে আরম্ভ করিল। মধ্যরাত্রির স্তব্ধতা নানা প্রকার সুমিষ্ট শব্দে ঝিঙ্কৃত হইয়া উঠিল। ঘড়ি শব্দ মিলাইয়া যাইবার পর কানের কাছে ফিসফিস করিয়া ব্যোমকেশ বলিল, এইবার চিঠিখানা হাতে নাও। ব্যোমকেশ যে পিছনে আছে তাহা ভুলিয়াই গিয়াছিলাম। চমকিয়া পকেট হইতে খামখানা বাহির করিয়া হাতে লইলাম। আরও 6-7 মিনিট চলিলাম। খিদিরপুর পুল পৌঁছতেই তখনও প্রায় অর্ধেক পথ বাকি আছে। এমন সময় সম্মুখে বহু দূরে একটা ক্ষীণ আলোকবিন্দু দেখিয়া সচকিত হইয়া উঠিলাম। কানের কাছে শব্দ হইল, আসছে, তৈরি থাকো। আলোকবিন্দু উজ্জ্বলতর হইতে লাগিল। মিনিট খানেকের মধ্যে দেখা গেল পিচঢালা কালো রাস্তার উপর কৃষ্ণতর একটা বস্তু দ্রুতবেগে অগ্রসর হইয়া যাইতেছে। কয়েক মুহূর্ত পরেই বাইক ক্লিক্স আরোহীর মূর্তি স্পষ্ট হইয়া উঠিল। আমি দাঁড়াইয়া পড়িয়া খাম সমেত হাতখানা পাশের দিকে বাড়াইয়া দিলাম। সম্মুখে বাইস্কিলের গতিও মন্থর হইল। রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করিতে লাগিলাম। বাইস্কিল 25 গজের মধ্যে আসিল। তখন দেখিতে পাইলাম কালো স্যুট পরিহিত আরোহীর সম্মুখে ঝুঁকিয়া মোটর গরলের ভিতর দিয়া আমাকে নিষ্পলক দৃষ্টিতে দেখিতেছে। মধ্যম গতিতে সাইক্লিক যেন আমাকে লক্ষ্য করিয়া অগ্রসর হইতে লাগিল। আমাদের মধ্যে যখন আর 10 গজ মাত্র ব্যবধান, তখন করাক করাক করে সাইকেলের ঘণ্টি বাজিয়া উঠিল। সঙ্গে সঙ্গে বুকে দারুণ ধাক্কা খাইয়া আমি প্রায় উল্টিয়া পড়িয়া গেলাম। আমার বুকে বাঁধা প্লেটটা শতখণ্ডে ভাঙিয়া গিয়াছে বুঝিতে পারিলাম। তারপর নিমেষের মধ্যে একটা কাণ্ড হইয়া গেল। আমি টলিয়া পড়িতেই ব্যোমকেশ বিদ্যুৎ বেগে সম্মুখ দিকে লাফাইয়া পড়িল। বাইস্কিল আরোহী আমার পশ্চাতে আরও একটা লোকের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তবু সে পাশ কাটাইয়া পালাইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। ব্যোমকেশ তাহাকে এক ঠেলায় বাইস্কিল সমেত ফেলিয়া দিয়া বাঘের মতো তাহার ঘাড়ে লাফাইয়া পড়িল। আমি মাটি হইতে উঠিয়া ব্যোমকেশের সাহায্যে উপস্থিত হইয়া দেখিলাম সে প্রতিপক্ষের বুকের উপর চাপিয়া বসিয়াছে এবং 2 বর্জ্য মুষ্টিতে তাহার 2টি কবজি ধরিয়া আছে। বাইস্কিলখানা একেবারে ধরিয়া আছে। আমি পৌঁছতে ব্যোমকেশ বলিল, অজিত, আমার পকেট থেকে সিল্কের দড়ি বার করে এক হাত দুটো বাঁধো, খুব জোরে। লিকলিকে সরু রেশমের দড়ি ব্যোমকেশের পকেট হইতে বাহির করিয়া ভূপতিত লোকটার হাত দুটো শক্ত করিয়া বাঁধিলাম। ব্যোমকেশ বলিল, ব্যাস হয়েছে। অজিত, ভদ্রলোকটিকে চিনতে পারছো না? ইনি আমাদের সকালবেলার বন্ধু প্রফুল্ল রায়। আরও ঘনিষ্ঠ পরিচয় যদি চাও, ইনি গ্রামোফোন পিন রহস্যের মেঘনাদ। বলিয়াই তাহার চোখের গগল খুলিয়া লইল। অতঃপর আমার মনের অবস্থা কিরূপ হইল তাহা বর্ণনা করা নিষ্প্রয়োজন। কিন্তু সেই অবস্থাতে থাকিয়াও প্রফুল্ল রায় হৃংস দন্ত পংক্তি বাহির করিয়া হাসিল, বলিল,
ব্যোমকেশবাবু, এবার আমার বুকের উপর থেকে নেমে বসতে পারেন, আমি পালাবো না। ব্যোমকেশ বলিল, অজিত, এর পকেটগুলো ভালো করে দেখে নাও তো, অস্ত্রশস্ত্র কিছু আছে কি না। এক পকেট হইতে অপেরা গ্লাস ও অন্য পকেট হইতে পানির ডিবা বাহির হইল, আর কিছুই নাই। ডিবা খুলিয়া দেখিলাম তাহার মধ্যে তখনও গোটা চারিক পিন রহিয়াছে। ব্যোমকেশ বুকের উপর হইতে নামিয়া প্রফুল্ল রায় উঠিয়া বসিল। ব্যোমকেশের মুখের দিকে কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, ব্যোমকেশবাবু, আপনি আমার চেয়ে বেশি বুদ্ধিমান, কারণ আমি আপনার বুদ্ধিতে অবজ্ঞা করেছিলাম, কিন্তু আপনি করেননি। শত্রুর শক্তিতে তুচ্ছ করতে নেই, এ শিক্ষা একটু দেরিতে পেলাম, কাজে লাগার ফুরসত হবে না, বলিয়া ক্লিষ্টভাবে হাসিল। ব্যোমকেশ নিজের বুক পকেট হইতে একটা পুলিশ হুইসেল বাহির করিয়া তাহাতে ফুঁ দিল। তারপর আমাকে বলিল, অজিত, বাইসিকেলখানা তুলে সরিয়ে রাখো, কিন্তু সাবধান, ওর ঘণ্টিতে হাত দিও না, বড় ভয়ানক জিনিস। প্রফুল্ল রায় বলিল এবং হাসিল, সবই জানেন দেখছি, আপনি অসাধারণ লোক, আপনাকেই ভয় ছিল, তাই তো আজকে এই ফাঁদ পেতেছিলাম, ভেবেছিলাম আপনি একলা আসবেন, নিভৃতের সাক্ষাৎ হবে, কিন্তু আপনি সব দিক দিয়েই দাগা দিলেন। ভালো অভিনয় করতে পারি বলে আমার অহংকার ছিল, কিন্তু আপনি আরও উচ্চ শ্রেণীর আর্টিস্ট। আপনি আমার ছদ্মবেশ খুলে আমার মনটা কি উল্লঙ্গ করে আজ সকালবেলা দেখে নিয়েছিলেন, আর আমি শুধু আপনার মুখোশটাই দেখেছিলাম। যাক, গলাটা বেশি শুকিয়ে গেছে, একটু জল পাবো কি? ব্যোমকেশ বলিল, জল এখানে নেই, থানায় গিয়ে পাবেন। প্রফুল্ল রায় ক্লিষ্ট হাসিয়া বলিল, তাও তো বটে, জল এখানে পাওয়া যায় কোথা। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পানের ডিবাটার দিকে একটা সতৃষ্ণ দৃষ্টিপাত করিয়া বলিল, একটা পান পেতে পারি কি? অবশ্য আসামিকে পান খাওয়াতে রীতি নেই সে আমি জানি, কিন্তু পেলে তৃষ্ণাটা নিবারণ হতো। ব্যোমকেশ আমাকে ইঙ্গিত করিল, আমি ডিবা হইতে দু একটা পান তাহার মুখে পুড়িয়া দিলাম। পান চিবাইতে চিবাইতে প্রফুল্ল রায় বলিল, ধন্যবাদ, বাকি দুটো আপনারা ইচ্ছে করলে খেতে পারেন। ব্যোমকেশ উৎকর্ণভাবে পুলিশের আগমন শব্দ শুনিতেছিল, অন্যমনস্কভাবে মাথা নাড়িল। দূরে মোটর বাইকের ফটফট শব্দ শোনা গেল। প্রফুল্ল রায় বলিল, পুলিশ তো এসে পড়ল, আমাকে তাহলে ছাড়বেন না? ব্যোমকেশ বলিল, ছাড়ব কী রকম? প্রফুল্ল রায় ঘোলাটে রকম হাসিয়া পুনশ্চ জিজ্ঞাসা করিল, পুলিশে দেইবেনি? দেব বই কি। ব্যোমকেশবাবু, বুদ্ধিমান লোকেরও ভুল হয়, আপনি আমাকে পুলিশে দিতে পারবেন না, বলিয়া রাস্তার উপর ঢলিয়া পড়িল। একটা মোটর বাইক সশব্দে আসিয়া পাশে থামিল। একজন ইউনিফর্ম পরা সাহেব তাহার উপর হইতে লাফাইয়া পড়িয়া বলিল, হোয়াটসঅ্যাপ? ডেড। প্রফুল্ল রায় নিষ্প্রভ চক্ষু খুলিয়া বলিল, এ যে খোদ কর্তা দেখছি। টু লেট সাহেব, আমায় ধরতে পারলেন না। ব্যোমকেশবাবু পান খেলে ভালো করতেন, একসঙ্গে যাওয়া যেত, আপনার মতো লোককে ফেলে যেতে সত্যিই কষ্ট হচ্ছে। হাসিবার নিষ্ফল চেষ্টা করিয়া প্রফুল্ল রায় চক্ষু মুদিল। তাহার মুখখানা হঠাৎ শক্ত হইয়া গেল। ইতিমধ্যে এক লরি পুলিশ আসিয়া উপস্থিত হইল। কমিশনার সাহেব নিজে হাতকড়ি লইয়া অগ্রসর হইতেই ব্যোমকেশ প্রফুল্ল রায়ের মাথার কাছ হইতে উঠিয়া দাঁড়াইয়া বলিল, হাত করা দরকার নেই, আসামি পালিয়েছে। আমি আর ব্যোমকেশ আমাদের চিরাভস্তু বসিবার ঘরটিতে মুখোমুখি চেয়ারে বসিয়াছিলাম। খোলা জানালা দিয়া আকাশ সকালবেলার আলো ও বাতাস ঘরে ঢুকিতেছিল। ব্যোমকেশ একটি বাইসিকেলের বেল হাতে নাড়িয়া নাড়িয়া দেখিতেছিল। টেবিলের উপর একখানা খাম খোলা অবস্থায় পড়িয়া আছে। ব্যোমকেশ ঘণ্টির মাথাটা খুলিয়া ভেতরে যন্ত্রপাতি সপ্রশংস নেত্রে নিরীক্ষণ করিতে করিতে বলিল, কি অদ্ভুত লোকটার মাথা! এরকম একটা অস্ত্র তৈরি করা যায়, এ কল্পনাও বোধ করি আজ পর্যন্ত কারুর মাথায় আসেনি। এই যে পাকানো স্প্রিং দেখছ, এটি হচ্ছে এই বন্দুকের বারুদ। কি নিদারুণ শক্তি এই স্প্রিংয়ের, কি ভয়ানক অথচ কি সহজ। এই ছোট্ট ফুটোটি হচ্ছে এর নল, যে শব্দ দিয়ে গুলি বেরোয়। আর এই ঘোড়া টিপলে দু কাজ একসঙ্গে হয়, ঘণ্টিও বাজে, গুলিও বেরিয়ে যায়। ঘণ্টির শব্দে স্প্রিংয়ের আওয়াজ চাপা পড়ে। মনে আছে সেদিন কথা হয়েছিল, শব্দে শব্দে ঢাকে, গন্ধে ঢাকে কিসে? এই লোকটা যে কত বড় বুদ্ধিমান সেই দিন তার ইঙ্গিত পেয়েছিলুম। আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা,
পথের কাঁটা আর গ্রামোফোন পিন যে একই লোক, এ তুমি বুঝলে কি করে? ব্যোমকেশ বলিল, প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু ক্রমশ যেন নিজের অজ্ঞাতসারে ও দুটো মিলে এক হয়ে গেল। দেখো পথের কাঁটা কি বলছে। সে খুব পরিষ্কার করেই বলেছে যে যদি তোমার সুখ স্বাচ্ছন্দ্যের পথে কোনো প্রতিবন্ধক থাকে তো সেটা দূর করে দেবে, অবশ্য কাঞ্চন বিনিময়। পারিশ্রমিকের কথাটা স্পষ্ট উল্লেখ না থাকলেও এটা যে তার অনাহারী পরিহিতৈষী নয় তা সহজেই বোঝা যায়। তারপর এদিকে দেখো, যারা গ্রামোফোন পিনের ঘায়ে মরেছেন তারা সকলেই কারুর না কারুর সুখের পথে কাঁটা হয়ে বেঁচেছিলেন। আমি মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনের উপর কোনো ইঙ্গিত করতে চাই না, কারণ যে কথা প্রমাণ করা যাবে না সে কথা বলে কোনো লাভ নেই। কিন্তু এটা লক্ষ্য না করে থাকা যায় না, মৃত ব্যক্তিরা সকলেই অপ্রত্যক ছিলেন। তাদের উত্তরাধিকারী কোনো ক্ষেত্রে ভগ্নী, ভাগ্নে, কোনো ক্ষেত্রে ভাইপো, কোনো ক্ষেত্রে বা জামাই। আশুবাবু তার রক্ষিতার উপাখ্যান থেকে এই ভাইপো, ভাগ্নে, জামাইদের মনোভাব কতক বোঝা যায় নাকি? তবেই দেখা যাচ্ছে পথের কাঁটা গ্রামোফোন পিন বাইরে পৃথক হলেও বেশ স্বাচ্ছন্দ্যে অবলীলাক্রমে জোড়া লেগে যাচ্ছে। ভাঙা পাথর বাটির দুটো অংশ যেন সহজে জোড়া লাগে যায়। আর একটা জিনিস প্রথম থেকেই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, একটা নামের সঙ্গে অন্যটার কাজের সাদৃশ্য। একটা পথের কাঁটা নাম দিয়ে বিজ্ঞাপন বেরোচ্ছে, আর ওদিকে পথের উপর কাঁটার মতোই একটা পদার্থ দিয়ে মানুষকে খুন করা হচ্ছে। মিলটা সহজেই চোখে পড়ে নাকি? আমি বলিলাম, হয়তো পড়ে, কিন্তু আমার পড়েনি। ব্যোমকেশ অধীরভাবে ঘাড় নাড়িয়া বলিল, এ সব তো খুব সহজ অনুমানের বিষয়। আশুবাবুর কেস হাতে আসার প্রায় সঙ্গে সঙ্গে এগুলো আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আসল সমস্যায় দাঁড়িয়েছিল লোকটাকে। এইখানে প্রফুল্ল রায়ের অদ্ভুত প্রতিভার পরিচয় পাওয়া যায়। প্রফুল্ল রায়কে যারা টাকা দিয়েছে খুন করার জন্যে, তারাও জানতে পারেনি লোকটা কে এবং কি করে সে খুন করে। আত্মগোপন করার অসাধারণ ক্ষমতাই ছিল তার প্রধান বর্ম। আমি তাকে কস্মিন কালেও ধরতে পারতুম না, বা পারতুম কিনা জানি না, যদি না সে আমার মনে বোঝার জন্য সেদিন নিজে এসে হাজির হতো। কথাটা একটু বুঝিয়ে বলি। তুমি সেদিন পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলে। সেদিন তোমার ভাবভঙ্গি দেখে তার সন্দেহ হয়, তবু সে তোমাকে চিঠি গুছিয়ে দিয়ে গেল। তারপর অলক্ষ্যে তোমার অনুসরণ করলে তোমাকে। তুমি তখন এই বাড়িতে এসে উঠলে, তখন তার আর সন্দেহ রইল না যে তুমি আমারই দূত। আশুবাবুর কেস আমার হাতে এসেছে তা সে জানত, কাজেই তার দৃঢ় বিশ্বাস হলো যে আমি অনেক কথাই জানতে পেরেছি। অন্য লোক হলে কি করতো বলা যায় না, হয়তো এই কাজ ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যেত, কিন্তু প্রফুল্ল রায়ের অসীম দুঃসাহস, সে আমার মন বুঝতে এলো। অর্থাৎ আমি কতকটা জানি এবং পথের কাঁটা সম্বন্ধে কি করতে চাই তাই জানতে এলো। এতে তার বিপদের কোনো আশঙ্কা ছিল না, কারণ প্রফুল্ল রায়েরই যে পথের কাঁটা এবং গ্রামোফোন পিন তা জানা আমার পক্ষে সম্ভব ছিল না, এবং জানলেও তা প্রমাণ করতে পারতুম না। শুধু একটা ভুল প্রফুল্ল রায় করেছিল। কি ভুল? সেদিন সকালে আমি যে তারই পথ যে বসেছিলুম এটা সে বুঝতে পারেনি। সে যে খোঁজ খবর নিতে আসবেই এ আমি জানতুম। তুমি জানতে, তবে আসবার মাত্র তাকে গ্রেপ্তার করলে না কেন? কথাটা নেহাত ইয়ের মতো বললে অজিত। তখন তাকে গ্রেফতার করলে মানহানির মোকদ্দমায় খেসারত দেওয়া ছাড়া আর কোনো লাভ হতো না। সে যে খুনি আসামি তার প্রমাণ কিছুই কি ছিল? তাকে ধরার একমাত্র উপায় ছিল যাকে বলে ইন দ্য অ্যাক্ট, রক্তাক্ত হস্তে। তার সেই চেষ্টাই আমি করেছিলুম। বুকে প্লেট বেঁধে দুজনে যে গিয়েছিলুম সে কি মিছিমিছি? যা হোক, প্রফুল্ল রায় আমার সঙ্গে কথা বলে বুঝলে যে আমি অনেক কথাই জানি। শুধু বুঝতে পারলে না যে তাকেও আমি চিনতে পেরেছি। সে মনে মনে ঠিক করলে আমায় বেঁচে থাকা আর নিরাপদ নয়, তাই সে আমাকে এই একরকম নিমন্ত্রণ করে গেলে, যেন রাত্রে রিক্স কোর্সের পাশ দিয়ে যাই। সে জানতো একবার তোমাকে পাঠিয়ে ঠকেছি, এবার আমি নিচে যাব। কিন্তু একটা বিষয়ে তার খটকা লাগলো, আমি যদি পুলিশকে সঙ্গে নিয়ে যাই। তাই সে পুলিশের প্রসঙ্গ তুললে, কিন্তু পুলিশের নামেই আমি এমনি চটে উঠলুম যে প্রফুল্ল রায় খুশি হয়ে তাড়াতাড়ি চলে গেল। আমাকে মনে মনে খরচের খাতায় লিখে রাখলে। বেচারা এই একটা ভুল করে সব মাটি করে ফেললে। শেষকালে তার অনুতাপও হয়েছিল। আমার বুদ্ধিকে অবজ্ঞা করা যে তার উচিত হয়নি, এ কথা সেদিন সে মুক্ত কণ্ঠে স্বীকারও করেছিল।
কিছুক্ষণ নীরব থাকিয়া ব্যোমকেশ বলিল, তোমার মনে আছে প্রথম যেদিন আশুবাবু আসেন সেদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম বুকে ধাক্কা লাগার সময় কোনো শব্দ শুনেছিলেন কিনা। তিনি বলেছিলেন বাইস্কেলের ঘণ্টির আওয়াজ শুনেছিলেন। তখন সেটা গ্রাহ্য করিনি। আমার হাওড়া ব্রিজের এইখানটায় জোড়া লাগছিল না। তারপর পথের কাঁটা চিঠি যখন পড়লুম এক নিমেষে সব পরিষ্কার হয়ে গেল। তোমার প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম, চিঠিতে একটি কথা পেয়েছি। সে কথাটি কি জানো? বাইসিল্ক। বাইসিল্কের কথা কেন যে তখন পর্যন্ত মাথায় ঢোকেনি এটাই আশ্চর্য। বাস্তবিক এখন ভেবে দেখলে বোঝা যায় যে বাইসিকেল ছাড়া আর কিছুই হতে পারতো না। এমন সহজে অনারভাবে খুন করার আর দ্বিতীয় উপায় নেই। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে একটা বাইসিকেল পড়লো, বাইসিকেল আরোহী তোমাকে সরে যাওয়ার জন্য ঘন্টি দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। তুমিও মাটিতে পড়ে পটল উৎপাটন করলে। বাইসিকেল আরোহীকে কেউ সন্দেহ করতে পারে না, কারণ সে দু হাতে হ্যান্ডেল ধরে আছে। অস্ত্র ছুড়বে কি করে? তার দিকে কেউ ফিরেও তাকায় না। একবার পুলিশ ভারী বুদ্ধি খেলিয়েছিল, তোমার মনে থাকতে পারে। গ্রামোফোন পিনের শেষ শিকার কেদার নন্দী লালবাজারে মোড়ের উপর মরেছিলেন। তিনি পড়া মাত্র পুলিশ সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে প্রত্যেক লোকের কাপড় চোপড় পর্যন্ত অনুসন্ধান করে দেখেছিল। কিছুই পেলেনি না। আমার বিশ্বাস প্রফুল্ল রায় সেখানে ছিল এবং তাকেও যথারীতি সার্চ করা হয়েছিল। প্রফুল্ল রায় তখন মনে মনে খুব হেসেছিল নিশ্চয়ই, কারণ তার বাইসিকেল বেলের মাথা খুলে দেখবার কোনো পুলিশে বা পুলিশ দারোগার মাথায় আসেনি। বলিয়া ব্যোমকেশ সহাস্যে বেলটি নিরীক্ষণ করিতে লাগিল। টেবিলের উপর হইতে সরকারি লম্বা খামখানা হাওয়ায় উড়াইয়া আমার পায়ের কাছে পড়িল। সেখানে তুলিয়া টেবিলের উপর রাখিয়া দিয়া আমি জিজ্ঞাসা করিলুম, পুলিশ কমিশনার সাহেব কি লিখেছেন? ব্যোমকেশ বলিল, অনেক কথা। গোড়াতেই আমাকে পুলিশ এবং সরকার বাহাদুরের পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছেন। তারা প্রফুল্ল রায়ের আত্মহত্যা করাতেই দুঃখ প্রকাশ করেছেন। যদিও এতে তার খুশি হওয়াই উচিত ছিল, কারণ গভর্নমেন্টের অনেক খরচ এবং মেহনত বেঁচে গেল। যা হোক, সরকার বাহাদুরের কাছ থেকে প্রতিশ্রুত পুরস্কার যে আমি শীঘ্রই পাবো তাতে কোনো সন্দেহ নেই, কারণ পুলিশ সাহেব জানিয়েছেন যে দরখাস্ত করবা মাত্র আমায় আর্জি মজুর হবে, তার ব্যবস্থা তিনি নিয়েছেন। প্রফুল্ল রায়ের লাশ কেউ শনাক্ত করতে পারেননি। জুয়েল ইন্সপিরেশন কোম্পানির লোকেরা লাশ দেখে বলেছে যে এর তাদের প্রফুল্ল রায় নয়, তাদের প্রফুল্ল রায় উপস্থিত কর্ম উপলক্ষে যশোরে আছেন। সুতরাং বেশ বোঝা যাচ্ছে প্রফুল্ল রায়ের নামটা ছদ্মনাম, কিন্তু তাতে কিছু আসে যায় না। আমার কাছেও চিরকাল প্রফুল্ল রায় থাকবে। চিঠির উপসংহারে পুলিশ সাহেব একটা নিদারুণ কথা লিখেছেন, এই ঘণ্টিটি ফেরত দিতে হবে, এটা নাকি গভর্নমেন্টের সম্পত্তি। আমি হাসিয়া বলিলাম, ওটার উপর তোমার ভারী মায়া পড়ে আছে না, কিছুতেই ছাড়তে পারছো না। ব্যোমকেশ হাসিয়া ফেলল, সত্যি 2000 টাকা পুরস্কারের বদলে সরকার বাহাদুর যদি আমাকে এই ঘণ্টির বকশিস করেন আমি মোটেই দুঃখিত হইতাম না। যা হোক, প্রফুল্ল রায়ের একটা স্মৃতিচিহ্ন তবু আমার কাছে রইল। কি ভুলে গেলে সেই 10 টাকার নোটখানা? সেটাকে ফ্রেমে বাঁধিয়ে রাখবো ভাবছি। তার দামখানা এখনো আমার কাছে 100 টাকারও বেশি। বলিয়া ব্যোমকেশ ঘণ্টিটা সযত্নে দেরাজের মধ্যে বন্ধ করিয়া রাখিয়া আসিল। সে ফিরিয়া আসিলে আমি তাহাকে একটা প্রশ্ন করিলাম, আচ্ছা ব্যোমকেশ, সত্যি বলো, পানের মধ্যে বিষ আছে তুমি জানতে? ব্যোমকেশ একটু চুপ করিয়া থাকিয়া বলিল, জানা এবং না জানার মাঝখানে একটা অনিশ্চিত স্থান আছে, সেটা সম্ভাবনার রাজ্য। কিছুক্ষণ পরে আবার বলিয়া উঠিল, তুমি কি মনে করো প্রফুল্ল রায় যদি সামান্য খুনির মতো ফাঁসি যেত তাহলে ভালো হতো? আমার তা মনে হয় না, বরং এমনভাবেই যাওয়াটাই তার ঠিক হয়েছে। সে যে কত বড় আর্টিস্ট ছিল, ধরা পড়েও হাত পা বাঁধা অবস্থায় সে তা দেখিয়ে দিয়ে গেছে। স্তব্ধ হইয়া রহিলাম। শ্রদ্ধা ও সহানুভূতি কোথা দিয়া যে কোথায় গিয়া পৌঁছাতে পারে তাহা দেখিলে বিস্মিত না হইয়া থাকা যায় না। চিঠি, হ্যাঁ, ডাক পিয়ন একখানা রেজিস্ট্রি চিঠি দিয়া গেল। ব্যোমকেশ খাপ খুলিয়া ভিতর হইতে কেবল একখানা রঙিন কাগজের টুকরা বাহির করিল। তাহার উপর একবার চোখ বুলাইয়া সহাস্যে আমার দিকে বাড়াইয়া দিল। দেখিলাম শ্রী আশুতোষ মিত্রের দরখাস্ত করা সম্বলিত একখানি 1000 টাকার চেক। শেষ হলো আমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী থেকে পথের কাটা গল্পটি। এই সিরিজটি আপনাদের কেমন লাগলো
কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এরকম আরও ব্যোমকেশের কাহিনী আমরা শুনতে চান কি না তাও কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।